আমি একজন পুরোহিতের মেয়ে। আমি কোনো পুরুষের দিকে আজ পর্যন্ত চোখ তুলেও তাকাইনি। কিন্তু বাসর রাতে আমার স্বামী আমার উপরেই চরিত্রহীন হওয়ার অভিযোগ আনলো এবং তার কথা প্রমাণ করানোর জন্য আমার আল্ট্রাসাউন্ড করিয়ে ফেললো। আর তখনই জানা গেল যে আমি সত্যি সত্যিই 4 মাসের প্রেগনেন্ট। এই জিনিসটা কনফার্ম হওয়ার সাথে সাথেই সে আমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিল। আর আমি কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে ফিরে এলাম। রাত 2টোর সময় বিছানায় কিছু ভেজা ভেজা অনুভব করে চাদরটা সরাতেই আমি হতবাক হয়ে গেলাম। কেননা আমি একজন ভদ্র সভ্য মেয়ে। কেউ যদি বলে আমি আমার সততার সার্টিফিকেট নিয়ে ঘুরি, তাহলে সেটাও ভুল হবে না। আমাদের এলাকায় বাবার সততা এবং আমার চরিত্র নিয়ে লোকেরা গল্প করত। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যখনই বাবার প্রশংসা হতো, আমার পিসির কপালে ভাঁজ পড়ে যেত। সে মুখে কিছু না বললেও সব সময় নাতে মাথা নাড়ত, যেন এসবে তার অমত আছে। শুরুর দিকে আমি জিজ্ঞেস করতাম, কিন্তু সে কিছুই বলতো না। তাই শেষমেশ আমি জিজ্ঞেস করাই ছেড়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি খুবই ভালো করেই বুঝেছি যে পিসি বাবাকে একদমই পছন্দ করে না। কিন্তু কেন, সেটা আমি কিছুতেই বুঝতে পারতাম না। কেননা বাবার মধ্যে আজ অবধি আমি কোনো দোষ খুঁজে পাইনি। সবচেয়ে বড় কথা হলো, পিসার মৃত্যুর পর বাবা খুব যত্নের সাথে নিজের বিধবা বোনকে বাড়িতে নিয়ে আসে এবং তার সমস্ত দায়িত্ব নেয়। এমনকি একদিন মায়ের মাধ্যমে জানালো পিসি আবার বিয়ে করুক। এই প্রস্তাবে পিসি স্পষ্ট করে মাকে বলেছিল, তোমার স্বামীকে গিয়ে বলো আমাকে যদি তার বোঝা মনে হয় তাহলে আমি কোথাও গিয়ে কাজ করে খাবো, কিন্তু আমি আর কখনো বিয়ে করব না। এর কিছুদিন পরেই হঠাৎ মায়ের শরীর খারাপ হতে শুরু করে, আর তারপরে সে একদিন হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যায়। সেই সময় আমি মাত্র 4 বছরের এবং পিসিও সেই সময় তার স্বামীর শোকে ডুবে থাকতো, তাই আমার দিকে বিশেষ খেয়াল দিত না। কিন্তু একদিন যখন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, তখন পিসি বুঝলো এবং সে মন শক্ত করে আমার দেখাশোনা করতে শুরু করলো। তার নিজের কোনো সন্তান ছিল না, তাই সে আমাকেই মেয়ের মতো ভালোবাসতে শুরু করে। মায়ের মৃত্যুর পর আমিও একা হয়ে পড়েছিলাম, তাই পিসির মাঝেই মায়ের মমতা খুঁজতে শুরু করলাম। আর এভাবেই ধীরে ধীরে আমি বড় হয়ে গেলাম। আমাদের বাড়ির পরিবেশটা অদ্ভুত ছিল। বাবার যদি পিসির সাথে কোনো কথা বলার দরকার হতো, সেটা আমার মাধ্যমেই বলতো। পিসিও বাবার সামনে ঘরের বাসনপত্র নিচে ছুঁড়ে ফেলতো, যেন সে কোনো রাগ প্রকাশ করছে। আমি লক্ষ্য করতাম যখনই পিসি এরকম করতো, বাবা অস্থির হয়ে পড়তো এবং বাড়ি ছেড়ে বাইরে চলে যেত। আমার কাছে এসব অদ্ভুত লাগতো, তাই আমি একদিন জিজ্ঞেস করেই ফেললাম, পিসি তুমি বাবার সাথে এমন করো কেন? বাবা তো সারাদিন বাড়িতেই থাকে না, তারপরেও তুমি তার সাথে এরকম করো কেন? তখন পিসি অন্যরকম ভঙ্গিতে বলল, তোর বাবা আমার উপরে অনেক অত্যাচার করেছে। হ্যাঁ, সে আমার মাথা গোঁজার ঠাঁই দিয়েছে, কিন্তু আমার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই কারণে আমি কখনোই তাকে ক্ষমা করতে পারবো না। সেই কারণেই আমি বারবার তোকে বলি, যেমন করেই হোক এই মানুষটার থেকে দূরে থাকবি। পিসির কথা আমি কোনো দিনই ঠিকমতো বুঝতে পারতাম না, তাই একসময় তার কথার উপরে গুরুত্ব দেওয়া ছেড়ে দিলাম। পিসি প্রায় প্রতিদিন রাতের বেলা আমার ঘরে এসে আমার সঙ্গে গল্প করতো আর বলতো, তুই না ঘুমিয়ে যাওয়া পর্যন্ত আমি আমার ঘরে যাব না। আমি বলতাম, পিসি তুমি চিন্তা করো না, আমি নিজেই ঘুমিয়ে পড়ব। কিন্তু পিসি আমার কথা শুনতোই না। আজও আমি পিসির সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ রাত 2টার সময় আমার ঘুম ভেঙে গেল আর আমি জল আনতে রান্নাঘরের দিকে গেলাম। কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখি পিসির ঘরে আলো জ্বলছে। ভাবলাম সে হয়তো এখনও জেগে আছে, তাই আমি পিসির ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ভেতর থেকে বাবার গলা ভেসে আসছিল। বাবা বলছিল, আমাকে ক্ষমা করে দাও, যা ঘটেছে সেটা শুধু ভুল বোঝাবুঝির ফলেই ঘটেছে। পিসি কাঁদছিল এবং বলছিল, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি আমার সাথে যা করেছো সেটা অত্যাচার। এই কারণেই আমি তোমার মেয়েকেও তোমার থেকে দূরে রাখি। তুমি একজন নিষ্ঠুর মানুষ। আমি হতবাক হয়ে ভাবতে লাগলাম, বাবা এমন কি করেছেন পিসির সঙ্গে? তখনই বাবা আবার বলল, তোমার সঙ্গে যেটা করেছি সেই ভুল আমি আমার সন্তানের সঙ্গে কখনোই করব না।
আর তুমি চিন্তা করো না, আমি মহিমার জন্য একজন ভালো ছেলে পেয়েছি এবং খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দেব। পিসি বলল, না, আমি তোমাকে ওর জন্য পাত্র খুঁজতে দেব না, ও আমার মেয়ে, ওর জন্য পাত্র আমি নিজেই খুঁজে নেব। বাবা বলল, হ্যাঁ আমি জানি তুমি মহিমাকে মেয়ের মতো মানুষ করেছো, তাই আমি একা কোনো সিদ্ধান্ত নেব না। তারা এসব কথাই বলছিল আর আমি রান্নাঘর থেকে জল নিয়ে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে আমি ভাবতে লাগলাম, হয়তো পিসির এই অদ্ভুত স্বভাবের পেছনে বাবারই হাত আছে। হয়তো সে তার বোনের সাথে এমন কিছু করেছে যার জন্য পিসি এত রেগে থাকে। কিন্তু এমন কি ঘটেছিল যা আমি জানতামই না? আর একটা ভাবনাও আমার সামনে এলো, আমার সম্বন্ধের কথা তো বাবা পিসিকে দিনের বেলাও বলতে পারতো, তাহলে এই সময়ে তার ঘরে যাওয়ার কি দরকার পড়েছে? তবে এসবের থেকেও আমার বেশি চিন্তা এই নিয়ে হচ্ছিল যে না জানি বাবা আমার জন্য কেমন ছেলে পছন্দ করেছে। আমি তো ভাবতেই পারিনি যে বাবা এত তাড়াতাড়ি আমার বিয়ের কথা ভাবছে এবং ছেলেও দেখে ফেলেছে। এই সব ভাবতে ভাবতেই কখন যেন আমি ঘুমিয়ে পড়লাম এবং সকালে ঘুম থেকে উঠে স্নান করে পূজা অর্চনা সেরে পিসির ঘরের দরজা খুলে ঢুকতেই সে হেসে বলল, আমাদের আদরের মহিমা এবার কোণে হবে। আমি তো আগেই বাবা আর পিসির কথা শুনে ফেলেছিলাম, কিন্তু সেটা লুকিয়ে মুখে অদ্ভুত ভাব এনে বললাম, পিসি তুমি এসব কি বলছো? সে বলল, আমি ঠিক কথাই বলেছি, তোর বাবা তোর জন্য ছেলে পছন্দ করে ফেলেছে আর আজকেই তারা তোকে দেখতে আসছে। আমি মুখ বাঁকিয়ে বললাম, পিসি তুমি স্বপ্ন দেখছো বুঝি? আমার কথা শুনে পিসি বলল, তোর বাবাই আমাকে বলেছে। আমি বললাম, কবে বলল? গত রাতেও তো তুমি আমার ঘরেই ছিলে, তখন তো এমন কিছু বললে না। পিসির মুখের পরিবর্তনটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। পিসি সেটা কন্ট্রোল করে বলল, তোর ঘুমিয়ে পড়ার পরে তোর বাবা আমাকে বলেছে। আমি বললাম, তুমি তো বাবার সঙ্গে কথা বলতেও পছন্দ করো না, তাহলে আমার ঘুমিয়ে যাওয়ার পরে কথা বললে যে? এই কথায় পিসির মুখ একদম লাল হয়ে গেল এবং তুই আমার মাথা খারাপ করে দিয়েছিস বলেই সে চলে গেল। আর আমি চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। দুপুরবেলা হঠাৎ আমাকে কিছু লোক দেখতে চলে এলো এবং পিসিমা আমাকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে নিয়ে গেল। আমি চুপি চুপি চোখ খুলে আমার ভবিষ্যৎ স্বামীর দিকে তাকালে আমাদের চোখাচোখি হলো এবং সে আমাকে দেখে হেসে উঠল। কিছুক্ষণ অতিথিদের সামনে বসার পরে আমি আমার ঘরে ফিরে এলাম। ছেলেটির নাম সমীর। যদি আমার বিয়ে ওর সঙ্গে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। অতিথিরা চলে যাওয়ার পর পিসি আমার পাশে বসে আমার হাত ধরে বলল, ছেলেটিকে তোর পছন্দ হয়েছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম আর তাকে জড়িয়ে ধরলাম। কিন্তু পিসির দিকে তাকিয়ে তার চোখে জল দেখলাম এবং সে বলল, তুই এই বাড়ি ছেড়ে যত তাড়াতাড়ি নিজের সংসারে যাবি ততই তোর মঙ্গল। পিসির কথা শুনে আমি বললাম, আমি চলে যাওয়ার পরে বাবার অত্যাচার থেকে তোমাকে কে বাঁচাবে? পিসি হেসে বলল, আমি কাউকেই ভয় পাই না, আর তুই এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের বিয়ে নিয়ে চিন্তা কর। ছেলেপক্ষ 1 সপ্তাহের মধ্যেই বিয়ের তারিখ ঠিক করতে চাইলো। আর এতে পিসিমা খুবই খুশি হলো আর বলল, মহিমা ছেলেটা খুব ভালো এবং তার পরিবারও খুবই ভালো, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই ওদের বাড়ি চলে যা। বেশি দেরি হলে হয়তো কোনো বাধা এসে পড়তে পারে। আমি তার কথা শুনে অবাক হয়ে বললাম, আমার বিয়েতে বাধা আসবে কেন? তখন পিসিমা বলল, তুই জানিস না মহিমা, কখনো কখনো ভাগ্য এমন খেলা খেলে যা আমরা বুঝতেই পারি না। আমি তার কথা ঠিক মতো বুঝতে পারছিলাম না। যাই হোক, আমরা খুব বড়লোক ছিলাম না। আমার বাবা পুজো করে যা ইনকাম করতো তা দিয়েই কষ্টে শিষ্টে সংসার চলতো। পিসিমা নিজের বিয়ের গয়না আমাকে বিয়ের উপহার হিসেবে দিয়ে দিল এবং কিছু বিক্রি করে আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিল। যাই হোক, বিয়ের পরে বিদায়ের সময় আমি পিসিমার বুকে মাথা রেখে কেঁদে ফেললাম। বাবা আমার মাথায় হাত রেখে বলল, মা কাঁদিস না, ভগবান সব ভালো করবেন। আমি গাড়িতে উঠে বসে পড়লাম। আমার চোখ দিয়ে তখনও জল পড়ছিল। তখন আমার স্বামী আমার হাত ধরে বলল, আমি সারা জীবন তোমার পাশে থাকবো আর কোনোদিনও তোমার চোখে জল আসতে দেব না। তার কথা শুনে আমার মন কিছুটা শান্ত হলো। আমি শ্বশুরবাড়িতে পৌঁছালে আমার স্বামী আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। যাই হোক, পরের দিন ফুল দিয়ে সাজানো এক ঘরে আমাকে বসানো হলো এবং কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরে এলো। এরপরে আমার স্বামী আমাকে বলতে লাগলো, তুমি শুধু এই ঘরের নয়, পুরো বাড়ির মালকিন। তুমি যা চাইবে তাই হবে। তোমাকে কেউ কোনো কিছুতেই বাধা দেবে না, কিন্তু আমি তোমার থেকে শুধু একটা জিনিস চাই, সেটা হলো বিশ্বাস।
আমি চাই তুমি আমার প্রতি সারা জীবন বিশ্বস্ত থাকো। এরপরে সে আমার পাশে বসে বলল, আমি জানি আমি আজ রাতে তোমাকে একটা অদ্ভুত প্রশ্ন করতে যাচ্ছি, যেটা কোনো স্বামী বাসর রাতে করে না, কিন্তু আমি চাই আমরা একে অপরের সব কিছু জেনে নিই। যদি তোমার আগে কোনো প্রেমিক থাকে তাহলে দয়া করে আমাকে বলো। আমি তোমার সব কিছু ভুলে তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই। আমি বললাম, সমীর, আমার জীবনে তুমিই প্রথম পুরুষ। এর আগে আমি কারো দিকে তাকিয়েও দেখিনি। কথা বলা তো অনেক দূরের ব্যাপার। আমি আমার স্বামীকে সত্যি কথাই বলেছিলাম, কেননা আমি কোনোদিন কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করার কথাও ভাবিনি। তবে এটাও সত্যি যে যদি আমার অতীতে কোনো ভুল হয়ে থাকতো বা কোনো পাপ করে থাকতাম, তাহলেও আমি আমার স্বামীকে সেটা কখনোই বলতাম না। কেননা পিসিমা আমাকে অনেক আগেই বুঝিয়ে দিয়েছিল যে কোনো মেয়ে যদি বিয়ের আগে কোনো ভুল করেও ফেলে, সেটা কখনোই নিজের স্বামীকে বলা উচিত নয়, কারণ পরে সেই কথার সূত্র ধরেই সে সারা জীবন তোমার উপরে মানসিক অত্যাচার করবে। পুরুষের ভালোবাসার ফাঁদে পড়ে নিজের ভুল স্বীকার করা কখনোই উচিত নয়। আমার স্বামী হেসে বলল, আমি জানি মহিমা, তুমি একজন পুরোহিতের মেয়ে, তাই তুমি কোনো ভুল করতেই পারো না। আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি জানি তোমার অতীত নিষ্পাপ। এরপর সে বলল, মহিমা, তুমি কাপড় বদলে এসো, তারপর আমরা বসে গল্প করব, একে অপরের পছন্দ অপছন্দ জানব, আমরা আমাদের জীবনের সেরা দিনগুলো একসঙ্গে কাটাবো। সমীরের কথা শুনে আমার মনে হচ্ছিল যেন জীবনের সব সুখ আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি করে পোশাক বদলে এলে সমীর বলল, আমাকে বলো তুমি কি চাও। বলেই সে আমার হাত ধরে আমাকে নিজের পাশে বসালো। আমি তাকে বললাম, আমি চাই তুমি আমাকে ভালোবাসবে, সম্মান করবে আর সব সময় পাশে থাকবে। সমীর আমার সঙ্গে হেসে হেসে কথা বলছিল, কিন্তু হঠাৎ তার মুখ থেকে সেই হাসিটা হারিয়ে গেল এবং হঠাৎ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তাকে এরকম অস্থির দেখে আমার মনে একটা অশুভ আশঙ্কা চেপে বসলো, আর আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সমীর ধীরে ধীরে কথা বলা শুরু করলো। সে বলল, তুমি খুবই রোগা পাতলা, তুমি কিছু খাও না নাকি? তার কথা শুনে আমি একটু চিন্তিত হয়ে ভাবলাম, হয়তো ও মোটা মেয়েদের পছন্দ করে। তাই আমি বললাম, হ্যাঁ, আমি খুব বেশি খেতে পারি না, কিন্তু তুমি চিন্তা করো না, যদি তুমি মোটা মেয়ে পছন্দ করো তাহলে আমি ডাবল খেতে শুরু করব, আর কয়েকদিনের মধ্যেই মোটা হয়ে যাব। তখন সমীর বলল, তাহলে তোমার শরীর এত দুর্বল কেন? আমি একটু ঘাবড়ে গেলাম এবং বললাম, আমি ভেবেছিলাম হয়তো তোমার রোগা পাতলা মেয়ে পছন্দ, তাই ডায়েটিং করেছিলাম। তখন সমীর বলল, তাহলে তোমার এই পেট? তার কথা বলার ভঙ্গিমা এমন ছিল, আমার মনে হচ্ছিল যেন আকাশ আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমি বললাম, আমার পেটের কি হয়েছে? সে বলল, এটা এত ফোলা কেন? তুমি তো দেখতে খুবই স্মার্ট, আর স্মার্ট মেয়েদের পেট সাধারণত এত উঁচু থাকে না। তোমার পেটে কি হয়েছে? আমি নিজের পেটে হাত রাখলাম আর খেয়াল করলাম, হ্যাঁ, সত্যিই আমি খুব রোগা, কিন্তু আমার শরীরের একমাত্র স্পষ্ট জিনিস সেটা ছিল আমার পেট। আমি খুবই ঘাবড়ে গেলাম আর সমীরকে বললাম, তুমি চিন্তা করো না, আমি পেট কমানোর জন্য ব্যায়াম করব। সে বলল, তুমি তো জানো আমি একজন ডাক্তার, আর আমি কারো মুখ দেখেই রোগ চিনে ফেলতে পারি। তখন আমি বললাম, তাহলে কি হয়েছে আমার? আমি কি কোনো রোগে আক্রান্ত? সমীর মাথা নেড়ে হ্যাঁ বলল এবং বলল, তোমার খুব ভয়ানক একটা রোগ হয়েছে। তার কথা শুনে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। আমার স্বামী রেগে গিয়ে বলল, কি বলছিলে? আমি তোমার জীবনে প্রথম পুরুষ? এর আগে তুমি কারো দিকে তাকিয়েও দেখোনি? তাহলে আমাকে সত্যি করে বলো, তোমার গর্ভে কার সন্তান? তার কথা শুনে আমি হাও মাও করে কাঁদতে লাগলাম এবং বললাম, আমি কোনো ভুল করিনি, আর আমি প্রেগনেন্ট নই। সে বলল, আমি শুধু তোমার থেকে সততা চাইছিলাম, কিন্তু তুমি এ কী করেছো? অন্য কারো সন্তান নিয়ে আমার ঘরে চলে এসেছো। তোমার তো লজ্জায় মরে যাওয়া উচিত ছিল। আমি তার কথার কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি বললাম, তুমি এসব কি বলছো? আমার পেটে সন্তান কোথা থেকে আসবে? আমি তো কোনো পুরুষের সঙ্গে কথাও বলি না। সে বলল, ঠিক আছে, চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, সেখানেই সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। সে আমার হাত ধরে ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগলো, আর আমি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, হে ঈশ্বর, তুমি আমার চরিত্রকে সঠিক প্রমাণ করো।
অবশেষে আমরা হাসপাতালে পৌঁছালাম। সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে যা বললেন তা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হলো। ডাক্তার বললেন, আপনি 4 মাসের গর্ভবতী। আমি মাথা নাড়িয়ে বললাম, এটা হতে পারে না, আজ পর্যন্ত কেউ আমায় ছুঁয়েও দেখেনি। আমার কথা শুনে ডাক্তার হেসে বললেন, প্রত্যেক মেয়েই অপরাধ করার পর এমনটাই বলে, কিন্তু আমি দুঃখিত, আমি রিপোর্ট বদলাতে পারবো না, যা সত্যি তা সত্যি। আমি উঠে বাইরে এলাম। আমার পেছন পেছন সমীরও এলো। এরপরে সে আমাকে গাড়িতে বসিয়ে বলল, এখন তোমার কিছু বলার আছে? আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, সমীর, ঈশ্বর সাক্ষী, আমি আজ পর্যন্ত কোনো পুরুষের সঙ্গে কথাও বলিনি। দেখা সাক্ষাৎ তো অনেক দূরের ব্যাপার। আমি নিজেই জানি না এই সন্তান কার এবং কোথা থেকে এলো। সমীর আমার দিকে তাকিয়ে হাসলো এবং সে আমাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি পৌঁছে দিয়ে গেল। আমি দরজায় কড়া নাড়ালাম। পিসিমা দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে বলল, তুই এখানে? বাসর রাতে নতুন বউ বাবার বাড়িতে আসে? আমি বললাম, আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার কথা শুনে পিসিমার মুখ হাঁ হয়ে গেল। সে বলল, এসব তুই কি বলছিস? এটা কিভাবে সম্ভব? সমীর তোকে ডিভোর্স দিল কেন? আমি বললাম, কারণ আমি 4 মাসের প্রেগনেন্ট। এই কথা শুনে পিসিমা আমার গালে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তুই কার সঙ্গে মুখ কালো করেছিস? তোর লজ্জা করেনি? আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আমি কোনো পাপ করিনি পিসি। আমি নিজেই জানি না এই সন্তান কার আর কোথা থেকে এলো। আমার কান্না দেখে পিসিমা আমাকে জড়িয়ে ধরলো এবং ঘরে নিয়ে গিয়ে জল খেতে দিল। এরপরে জিজ্ঞেস করলো, এসব কিভাবে হলো? আমি বললাম, পিসিমা, আমি জানি না এসব কিভাবে হলো। এরপরে আমি বাবার ঘরে গিয়ে তাকে ডাকতে লাগলাম, কিন্তু বাবা গভীর ঘুমে ঘুমিয়েছিল, তাই সে কিছুই শুনতে পেল না। পিসিমা বলল, মা, তুই তো জানিস তোর বাবা গভীর ঘুমে থাকে, সকাল হলে তাকে বলিস। সেই রাতটা পিসিমা আর আমি কেঁদেই কাটালাম। সকালে পিসিমা বাবাকে ডাকার জন্য ঘরে গেল। বাবা আমার ঘরে এসে আমাকে দেখে হতবাক হয়ে বলল, কি হয়েছে মা? আমি তাকে সব কথা খুলে বললে তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমি তাকে আরও বললাম, আমি কিছুই করিনি, না জানি কে আমার সাথে এমনটা করেছে। বাবা কিছুই না বলে চুপচাপ মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি খুবই টেনশনে ছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের বাড়িতে তো আমরা 3 জনেই থাকি, আমি, বাবা আর পিসি। এদের কাউকেই সন্দেহ করার মতো কিছুই ছিল না। তবু আমি মনে মনে ঠিক করলাম, যেভাবেই হোক আমি অপরাধীদের খোঁজ করব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, যে এটা করেছে তাকে সামনে এনে দাও। আমি বাড়িতে নজর রাখা শুরু করলাম, কিন্তু কাউকেই বুঝতে দিলাম না যে আমি সব কিছু লক্ষ্য রাখছি। বাবা এতটাই দুঃখে ডুবে গিয়েছিল যে সে প্রায়ই বাড়িতে আসতো না। রাতে আমার ঘুম এত গভীর হতো যে আমি কিছুই টের পেতাম না। এত দুঃখের পরেও রাতে কেন আমার এত ঘুম হতো, এটা কিসের ইঙ্গিত? একদিন রাতে পিসিমা খাবার খেতে বললে আমি আমার ঘরে গিয়ে খাবো বলে খাবার ঘরে নিয়ে এলাম এবং জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। এরপরে আমি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করতে লাগলাম। কিছুক্ষণ পর পিসিমা ঘরে এসে আমাকে ডাকলো, কিন্তু আমি চুপচাপ শুয়ে থাকলাম। কিছুক্ষণ পরে পিসিমা বাইরে চলে গেলে আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বসলাম। এমন সময় আমি কারো লাফানোর মতো একটা আওয়াজ পেলাম, যেন কেউ আমাদের বাড়ির ভেতরে ঢুকেছে। আমি ভয়ে ভয়ে জানালা দিয়ে লক্ষ্য করে দেখি এক যুবক আমাদের বাড়িতে ঢুকে চারপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। তারপর সোজা পিসিমার ঘরের দিকে চলে গেল। আমি চুপি চুপি পিসিমার ঘরের জানালার কাছে গিয়ে দেখি ছেলেটি পিসিমার সাথে কথা বলছে। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা দুজন আগে থেকেই একে অপরকে চেনে। কথা বলতে বলতে হঠাৎ করে ছেলেটা পিসিমার সামনে একটা কাপড় ধরলো আর পিসিমা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। এসব দেখে আমি হতবাক হয়ে গেলাম। তখনই হঠাৎ করে সে বলে উঠল, তুই কি ভাবিস বুড়ি, আমি তোর জন্য এখানে আসি? ভুল, আমি তো তোর ভাতিজির জন্য আসি। তোর প্রতি আমার কোনো আগ্রহই নেই। হ্যাঁ ঠিক আছে, তোকে ভালোবাসার ভান করি, কিন্তু আমার এখানে আসার আসল কারণ তো তোর ভাতিজি। তার কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল আর আমি দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর ছেলেটা আমার ঘরের দরজা বন্ধ দেখে তার সন্দেহ হয়,
কেননা একটু আগেই সে দরজা খোলা দেখেছিল। ছেলেটা যখন বুঝতে পারলো যে আমি জেগে আছি, তখন সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। সে চলে গেলে আমি পিসিমার ঘরে গিয়ে তাকে ডাকলাম, কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন। বাবার ঘরে গিয়ে দেখলাম সেও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। সকালে উঠে বাইরে এসে দেখি পিসিমা এবং বাবা উঠে গেছে। আমি পিসিমাকে আস্তে করে বললাম, পিসিমা, আমি আমার অপরাধীকে খুঁজে পেয়েছি। পিসিমা অবাক হয়ে বলল, কে কে তোর অপরাধী? বল আমাকে। আমি পিসিমার হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে এসে বললাম, আমি সবই জানি পিসিমা, কিন্তু তুমি আজ আমাকে সত্যি কথা বলো যে বাবা তোমার সাথে কি অন্যায় করেছিল, আর সেই ছেলেটিকে যে তোমার কাছে রাতে এসেছিল। কেননা গত রাতে আমি সব কিছুই দেখেছি। আমার কথা শুনে পিসিমার চোখে জল এলো এবং সে বলতে শুরু করলো যে আমি যখন যুবতী ছিলাম তখন আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সেও আমায় ভালোবাসতো। সে আমাকে বিয়ে করতে চাইলে মা রাজি হলো, কিন্তু তোর বাবা বাধা হয়ে দাঁড়ালো এবং বলল আমি আমার বোনের বিয়ে একজন বেকারের সাথে কোনো মতেই দেব না। তোর বাবা আমার পছন্দের ছেলেটিকে না করে জোর করে আমার বিয়ে এক ব্যবসায়ীর সাথে দিয়ে দেয়। সে আমার থেকে 20 বছরের বড় ছিল। সে মানুষ হিসেবে খারাপ ছিল না, কিন্তু আমি আমার ভালোবাসাকে ভুলতে পারিনি। বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী মারা গেল, আর শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অপয়া বলে তাড়িয়ে দেয়। তখন থেকেই তোর বাবা আমার সঙ্গে চোখ মেলাতে পারে না, কেননা সে জানে এই সমস্ত কিছুর জন্য সেই দায়ী। যদি সে আমার পছন্দের ছেলেটিকে মেনে নিত তাহলে আজ আমি বিধবা হতাম না। সেদিন থেকে আমি তোর বাবাকে ঘৃণা করতে শুরু করি। সে যখন তোকে আদর করত তখন আমি ভয় পেয়ে যেতাম যে সে তোর বিয়েও কোনো বৃদ্ধের সাথে না দিয়ে দেয়। এই জন্যই আমি তোর বাবা আর তোর মাঝে একটা সীমা টেনে রেখেছিলাম। যখনই ওর দিকে তাকাতাম আমার পুরনো কষ্ট জেগে উঠত। তাই আমি ঠিক করেছিলাম যে এই লোককে আমি কখনোই ক্ষমা করব না। আর আমি প্রতিজ্ঞাও করেছিলাম যে আমিও এক অবৈধ সম্পর্ক গড়ে তুলব, যাতে ওর মুখে চুনকালি পড়ে। তুই শুনে কষ্ট পাবি যে আমি আমার থেকে 20 বছরের ছোট একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি। আমি প্রতিদিন তোদের খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দিতাম যাতে তোরা কিছুই টের না পাস। তার কথা শুনে আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম আর বললাম, গত রাতে আমি জেগেছিলাম এবং দেখলাম একটা ছেলে বাড়িতে ঢুকে তোমার ঘরে গেল এবং তোমাকে অজ্ঞান করার ওষুধ দিল এবং বলল আমি তোমার জন্য নয়, তোমার ভাতিজির জন্য এখানে আসি। তার মানে আমার পেটে যে বাচ্চা সেটা আর কারো নয়, তোমার ডাকা সেই ছেলেটার। তোমার করা পাপ আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ালো। তুমি আমাকে সারা জীবনের জন্য কান্না উপহার দিলে। আমি কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললাম। এরপরে যখন চোখ খুলল তখন দেখি আমি হাসপাতালে। পিসিমা জানালো তোর পেটে যে বাচ্চা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। পিসিমার কথা শুনে আমার চোখে জল চলে এলো, কেননা আমি জানতাম ও আমাকে সারা জীবন আমার কষ্ট আর অতীতের কথা মনে করাতো, আর ওর থেকে আমার ঘৃণা অনুভব হতো। পিসিমা ঠিক করলো সেই ছেলেটার থেকে প্রতিশোধ নেবে। তাই এক রাতে তাকে আবার বাড়িতে ডেকে পাঠালো। ছেলেটা যখন ঢুকলো তখনই পিসিমা পুলিশকে ফোন করে জানালো যে বাড়িতে চোর ঢুকেছে। পুলিশ এসে তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে গেল। এদিকে আমার ডিভোর্সের খবর সারা এলাকায় ছড়িয়ে পড়ে, কিন্তু ঈশ্বরের কৃপায় সমীর সকলের সামনে বলেছিল যে আমি একে ডিভোর্স দিচ্ছি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। সমীরের সাথে বিচ্ছেদের পরে এখন বিয়ের প্রস্তাব এলেও আমি বিয়ে করার জন্য প্রস্তুত নয়। এখন আপনারাই বলুন আমার কি বিয়ে করা উচিত? বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।